জানাই। মানে আমি প্রথমে ক্ষমা চেয়ে রাখি, এই ধরনের বক্তৃতা লিখিত দেওয়া উচিত, যথেষ্ট পরিমাণে প্রাপ্য ব্যক্তির এরকম বক্তৃতা দেওয়া উচিত এবং অন্তত পক্ষে যথেষ্ট প্রস্তুতি নিয়ে করা উচিত। কিন্তু বিগত কিছু সময় আপনারা জানবেন যে আমি যখন বলেছি তার কথা নানা কিছু ঘটেছে বাংলাদেশে, এবং আমি আমার জীবন যে সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত সেগুলোর মধ্যেও ফলে যতটা প্রস্তুতি নেওয়ার কথা ছিল ততটা প্রস্তুতি নিতে পারিনি। কিন্তু তার চেয়ে বড় কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি তো ঠিক সেই অর্থে যাকে বলে বুদ্ধিজীবী বা একজন গবেষক সেটা নই। আমি কবিতা লিখি মাত্র, এবং কবিতা লেখার সূত্রে আমি কবিতার ভেতর দিয়ে, এবং কবিতা যেহেতু আমি খুব ভালোভাবে বিশ্বাস করি যে সমস্ত উপলব্ধি এবং অনুভূতি যা কিছু দেশকালে নানা বাঁধেনি এবং ভাষায় আত্মপ্রকাশ করতে পারিনি, ভাষার যে আমাদের যে দশা থাকে, ব্যবহৃত ভাষার যে দশা এবং অভ্যস্ত ভাষার যে দশা, কবিতায় যেহেতু সেই অব্যক্ত দানা বাঁধে, ফলে কবিতা সংসর্গহীন থাকার কারণে এই অব্যক্ত ভাবের যে জগৎ আমাদের এই জনগোষ্ঠীর মধ্যে, সেই ভাবের জগৎ থেকে এই কবিকে আমরা কবিজনকে দেখেছি, পড়েছি, জেনেছি, এবং ইতিহাসের মধ্যে তাদের ক্রমশ আমাদের জন্মের আগে থেকে কিভাবে হয়েছে সেটা পড়তে হয়েছে কবিতার মধ্যে, এবং পরে তাদের সংস্পর্শে দুজনের আমি গভীর সংস্পর্শে এসেছি, ফলে জেনেছি। ফলে হয়তো সেদিক থেকে কিছু বলতে পারবো, সেদিক থেকে বলার চেষ্টা করবো, কতটুকু ভালো অসংলগ্ন হবে কিছুটা, কিন্তু তার মধ্যে দিয়েই আমি আমার কথা বলার চেষ্টা করব। আমি শুরু করতে চাই, যখন নাকি এই অনুষ্ঠানটা আয়োজিত হচ্ছে, আপনারা মানে চুম্বকের যেমন দুটো মেরু থাকে, পৃথিবীরও আছে, এবং বিশেষ করে আমাদের এই সমাজের মধ্যে দুটো মেরু আমি করতে পছন্দ করি। রবীন্দ্রনাথ বলে মেরু হয়, শামসুর রহমান বলে আল মাহমুদ হয়, এবং আমরা এই যে ভাবের যে বিপুল বৈচিত্র্য থাকে একটা সমাজের মধ্যে থাকতে পারে, এবং প্রত্যেক ভাবের মধ্যে সেই জনগোষ্ঠীর কিছু আকুতি থাকতে পারে, উপলব্ধি থাকতে পারে, ঐতিহাসিক উপলব্ধি, সেটা আমরা করি না, এবং আমরা মনে করি যে বিভাজনের মধ্যে একজন আরেকজনের মধ্যে প্রবেশ করতে পারে না। ঠিক আছে? তো এই যে, এবং আমাদের কতগুলো আমরা আমাদের দেখার সুবিধার জন্য এবং বাস্তবের যে বিপুল ভার, এই অনবরত যে বাস্তব উৎপাদিত হচ্ছে আমাদের চোখের সামনে, সেটাকে যখন আমরা তো আমাদের পুরনো অভিজ্ঞতা এবং পুরনো প্রজ্ঞা দিয়ে বুঝতে চাই, এবং যখন নাকি নতুন কিছু আবির্ভূত হয় তখন আমরা সেই পুরনো অভিজ্ঞতা এবং পুরনো প্রজ্ঞা দিয়ে বুঝতে চাই, ফলে পুরনো প্রজ্ঞা এবং অভিজ্ঞতার ফ্রেমে নতুন জিনিসকে বুঝতে চাই, এবং সেই বোঝা অনেক সময়, অধিকাংশ সময় ব্যর্থ হয়। আমরা সেই ব্যর্থতার শিকার মানুষ হিসেবে, হ্যাঁ, এবং এই কবিদের ক্ষেত্রেও সেটা হয়েছে বলে মনে করি। হ্যাঁ, তো যখন নাকি এটা হলো, এই অনুষ্ঠানটা আয়োজিত হচ্ছে, তখন আমি দেখলাম, আমি অবশ্য যাকে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমের বাসিন্দা নই, নাগরিক নই, সেখানে একজন লিখেছেন, খুব ইন্টারেস্টিং লেখাটা। ওই লেখা দিয়ে শুরু করা যায়, তাহলে আমরা বোধহয় দুজনকে বুঝতে একটু যাত্রা শুরু করতে পারি। কারণ এরা কেন বিভক্ত, কেন বিভাজিত, এর ফলে আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকারটা কীভাবে করে আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং যেই সংস্কৃতির শক্তি আমাদের আগামীতে চলার জন্য একটা বিপুল জ্বালানি হয়ে উঠতে পারতো, সেটা আমরা ব্যবহার করতে পারিনি কেন, বোঝা যাবে যে এই দুজনকে ফারাক করে রাখার কারণে আমাদের কী হয়েছে, বা আমাদের বুঝতে এই যে ফ্রেমটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করেছি, যেটা শক্ত ফ্রেম, যে ফ্রেমটা ভাঙা যায় না, তাতে আমাদের সাংস্কৃতিকভাবে কি ক্ষতিগ্রস্ত উত্তরাধিকার আমাদের হাতে এসে পড়ছে, যে বঙ্গবন্ধু সংস্কৃতির উত্তরাধিকার। লেখা হয়েছে একটা, যে উনি লিখেছেন, নাম না বলি, এটি একটি আওয়ামী আয়োজন। কারণ তারা শামসুর রহমানকে বলছে জাতীয়তাবাদ, আর আল মাহমুদকে বলছে ধর্ম। আওয়ামী সাহিত্য ন্যারেটিভ এভাবেই এই দুই কবিকে হাজির করা হয়, আওয়ামী ন্যারেটিভে এভাবেই এই দুই কবিকে হাজির করা হয়। ধর্ম বলতে তারা ইসলামকে বুঝিয়েছে, এটাই আওয়ামী লীগ। তারা বাঙালি জাতীয়তাবাদের ভেতর ধর্ম তথা ইসলামকে জায়গা দিতে চায় না, আলাদা রাখতে চায়। আল মাহমুদের কবিতায় কি ধর্ম আছে না ইসলাম আছে? ইসলাম আছে। ইসলাম আর ধর্ম কি এক? না। সাহিত্য আলোচনা এমন বিভাজন বিপজ্জনক, ভাবলেই বোঝা যাবে। তাইলে ওদের টাইটেল দেওয়া হওয়ার কথা ছিল আওয়ামী / বাঙালি জাতীয়তাবাদ ও ইসলাম। না, এটা কটাক্ষ হয়তো আমার উদ্দেশ্যে এসেছে বা আয়োজকদের উদ্দেশ্যে এসেছে, কিন্তু কটাক্ষটা আমি বিবেচ্য ভাবছি না। আমাদের ভাবা উচিত, এটা আমি ভাবার চেষ্টা করছি, যে যিনি লিখেছেন তিনি যেই জায়গা থেকে লিখেছেন তার তো একটা উপলব্ধি আছে, তিনি তো ওই জায়গা থেকে লিখছেন, তিনি একটা ফ্রেমের মধ্যে থেকে দেখছেন।
তার কাছে কতগুলো ফ্রেম আছে। এখন ধরুন আওয়ামী লীগের পতন ঘটেছে, কারণ তারা যে স্বৈরতান্ত্রিক শাসন তারা জারি করেছিল, সেখানে মানুষ ফুঁসে উঠেছে এবং তার পতন ঘটিয়েছে, সেটা ঠিক আছে। কিন্তু আওয়ামী লীগকে তো শুধুমাত্র আমরা শেখ হাসিনার শাসন দিয়ে বুঝতে পারবো না ইতিহাসের মধ্যে, যদি আমরা ইতিহাসটা বুঝতে চাই। ধর্ম একটা ফ্রেম আছে, জাতীয়তাবাদ একটা ফ্রেম আছে, এই প্রত্যেকটা ফ্রেম আমাদের কাছে আলাদা আলাদা। এবং আমরা মনে করি যে সমাজ, কিন্তু সমাজ এভাবে চলে না। আমরা যখন আমরা যখন নাকি সমাজের মধ্যে বিচরণ করি, তখন আমরা একটা পরস্পর প্রবিষ্ট জগতের মধ্যে ঢুকি, এবং এটা একটা খুব মুশকিল। আমি শামসুর রহমান এবং আল মাহমুদের এই আলোচনার মধ্যে আসার আগে মনে হয় আমাদের জাতীয়তাবাদ, ধর্ম, এই আলোচনাটা একটা কনটেক্সট আমি বলিনি, তাহলে বোধহয় ভালো হবে আমার দিক থেকে বোঝাতে। এখানে হয়তো এই ফ্রেমগুলো কীভাবে ঝামেলা করে এবং এটাতে আমরা কীভাবে ঐতিহাসিকভাবে বিপত্তির মধ্যে পড়েছি, হয়তো কিছু বোঝা যাবে। বোঝা যাবে কেন? কারণ আমাদের দৈন্য, এই যে ফ্রেম করার দৈন্য, এবং ফ্রেমের মধ্যে যদি কাউকে আটকায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ, পল্লী কবি জসীমউদ্দিন, বিদ্রোহী কবি নজরুল, ধর্মের কবি আল মাহমুদ, নাগরিক কবি শামসুর রহমান, এই যে একটা হয়েছে, ফলে আমরা কিন্তু মুশকিল হচ্ছে ইতিহাসই ইভলভ করে, ইতিহাস বদলে যায়, ইতিহাস এক জায়গায় থাকে না। এবং ইতিহাস যখন পাল্টে যায়, তখন আমাদের অতীতে যারা আমাদের সংস্কৃতি, আমাদের চৈতন্য, আমাদের পরিচয় এবং আমাদের জনগোষ্ঠীর উপলব্ধি তৈরি করেছেন, তাদেরকে যদি আমরা নতুন ইতিহাসের, যে বদলে যাওয়া ইতিহাসের মধ্যে তাদেরকে যদি আবিষ্কার না করতে পারি এবং নতুন করে নতুন ইতিহাসের পটভূমিতে বেদিমূলে তাদেরকে নতুনভাবে যদি উপলব্ধি না করতে পারি, তাহলে তারা ব্যর্থ হয়ে যান। কিন্তু সবচেয়ে মুশকিল হচ্ছে শুধু তারা ব্যর্থ হন না, সবচেয়ে বড় ব্যর্থ হই আমরা, যারা আমরা পারিনি আমাদের ইতিহাস থমকে যায়। এইভাবে আমাদের যেখানে রিডিং, আপনি দেখুন, যদি আমি একটু তুলনা দিই, পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ, এটা তো একটা বড় বিষয় হয়ে উঠেছে, কারণ এটার একটা ঐতিহাসিক কনটেক্সটও আছে, ঐতিহাসিক পরিপ্রেক্ষিত আছে। আপনার 19 শতকে যখন আপনি দেখবেন পশ্চিমবঙ্গে 19 শতকে অনেক মনীষী এসছেন। আপনি যদি রামমোহন থেকে শুরু করেন, অনেকে, ভূদেব, মাইকেল অবশ্য পূর্ববঙ্গের, বা আপনি যদি বলেন বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আপনি দেখবেন। এবং এক একজন এক কতগুলো চিন্তার এজেন্ট হিসেবে এসছেন। এবং আপনারা পরে বুঝতে পারবেন যখন নাকি এই আমাদের সাবঅল্টার্ন স্টাডিজের আপনার কি বলে, রণজিৎ গুহ যখন দয়া বলে সেই সময়ের কোনো একজনকে নিয়ে বই লেখেন 19 শতকে, তখন আমরা বুঝতে পারি যে এই ধারণাটা ওই লোকটি একটা এজেন্ট হিসেবে এসছেন, তাই না? কিন্তু ওরা কি করে, ওদের যখন ইতিহাস পাল্টায়, প্রতি বছর ওরা প্রত্যেককে নিয়ে অজস্র বই লেখেন, কারণ ইতিহাস পাল্টে যাচ্ছে, এদেরকে তাদের নতুন ইতিহাসের সঙ্গে যুক্ত করতে হচ্ছে। আমাদের এখানে বাংলা অঞ্চলে, পূর্ববঙ্গে, আমরা এরকম চিন্তার এজেন্ট হিসেবে কোনো ব্যক্তিকে খুব শক্তভাবে চিহ্নিত করতে পারি না। কিন্তু আমাদের এখানে তার চেয়েও বড় ঘটনা ঘটেছে। আমাদের এখানে 1972-52 সালের মতন ঘটনা ঘটেছে, 69 সালের মতন ঘটনা ঘটেছে, 71 সালের মতন ঘটনা ঘটেছে, 90 এবং 24 ঘটেছে। এটা হচ্ছে একটা ব্যক্তি নয়, একটা কালেকটিভ, একটা সম্মিলিত মানুষের বিস্ফোরণ, এবং প্রত্যেকটা ঘটনার মধ্যে দিয়ে ইতিহাসের গতি বদলেছে। তারা কিন্তু সমাজের ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় তারা গতি বদলেছেন, কিন্তু আমাদের এখানে কিন্তু ইতিহাসের গতি পাল্টেছে, এবং আমাদের জায়গার চোখ পাল্টে গেছে, নতুন রাষ্ট্র তৈরি হয়েছে, ভাষার একটা বড় অধিকার সামনে এসছে, এই ঘটনাগুলো ঘটেছে। কিন্তু আমাদের আর্টিকুলেশন নেই, আমরা কখনো এই জিনিসগুলোকে যেভাবে করে ধরে রেখেছি, আমরা সেগুলোকে নতুন ইতিহাসের মধ্যে আর নতুনভাবে আবিষ্কার করিনি। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ তার সমস্ত সমস্যা সত্ত্বেও, আমি বলছি ওদের সঙ্গে আমাদের তফাৎ, ওরা এটা ইনভেস্ট করে, কারণ ওরা মনে করে তাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নিজেদের আত্মোপলব্ধির জন্য, নতুন সময়কে বোঝার জন্য, এবং নতুন সময়কে পুরনো সময়ের সঙ্গে সংযুক্ত করার জন্য এই কাজটা জরুরি। আমাদের এখানে বাঙালি মুসলমান এরা, মানে বাঙালি মুসলমান কথা বাদ দেই, 19 শতকে যখন নাকি বাঙালি ধারণা তৈরি হচ্ছে, পরে এটা একটা জাতি ধারণায় রূপান্তরিত হবে ক্রমশ। এর তো অনেক লম্বা ইতিহাস, সেগুলো আমি না যাই, এগুলো অনেকেই জানেন, নতুন করে বলার কিছু নেই। সেখানে বাঙালি মুসলমান স্বাভাবিকভাবে অংশগ্রহণ করতে পারেনি, নানা কারণ আছে, এর অর্থনৈতিক কারণ আছে, এর ঐতিহাসিক কারণ আছে, নানা কারণ আছে। তো পরবর্তীকালে এই যে বিচ্ছেদ, এটা নানা রকম রূপ ইতিহাসের মধ্যে দিয়ে আমরা দেখব। এমনকি সেই সময়টা এটা বাঙালি হিন্দু সমাজেরও সর্বত্র যে পৌঁছেছে তাও নয়। আমরা আজকে যখন সাবঅল্টার্ন স্টাডিজের লোকদের ইতিহাস রচনা দেখি, আর অনেকের ইতিহাস, নানা জনের ইতিহাস আমরা দেখেছি, যে সারা দেখছেন যে কীভাবে করে সেটা একটা শহুরে মধ্যবিত্ত বা
যে মধ্যবিত্ত তৈরি হচ্ছিল ও নিজের অর্থনৈতিক চলনের মধ্য দিয়ে তৈরি হয়নি, সেটা একটু উপনিবেশের, তাই না, ঔরসে হয়েছে। এগুলো আমরা জানি, এগুলো নিয়ে কথা অনেক হয়েছে, অনেক তত্ত্ব কথা হয়েছে। কিন্তু বাঙালি মুসলমান যুক্ত হতে পারেনি, এবং মুসলিম লীগ যখন নাকি তৈরি হয়েছে ঢাকাতে হয়েছে, এবং মূলত বাঙালি মুসলমানের শক্তিতে তৈরি হয়েছে, যদিও তার নেতারা ছিলেন মূলতই উর্দুভাষী, ব্যতিক্রমবাদী একজন দুজন। তারা পূর্ব পাকিস্তান চেয়েছেন, তারা পাকিস্তানে যুক্ত হতে চেয়েছেন। এটা দিয়ে আবার ন্যারেটিভে সরল যেন না হয়, এটা নিয়ে কিন্তু অনেক কথা আছে। কারণ আমরা জানি যে এই বঙ্গভঙ্গের মধ্যে, বিশেষ করে পূর্ব বঙ্গ অংশে, পূর্ব বঙ্গ অংশে, আমি পশ্চিম পাকিস্তানের কথা বলতে চাই না, কারণ এখানে যেমন অভিজাত হিন্দুদের একটা ভূমিকা ছিল, তারাও ভাগ চেয়েছে, মুসলমানরাও আলাদা রাষ্ট্র চেয়েছে, আবার দুই বঙ্গ এক করার জন্য একটা আন্দোলন চলেছে, ছোটখিনো, যেটা নাকি নিয়ে যায় হাশিম খানরা ছিলেন, আর অনেকে ছিলেন। ফলে এটাকে একটা শিলার মধ্যে আমরা ধরতে পারবো না, নানা রকমের স্রোত ছিল এটার মধ্যে। কিন্তু যদি বলি একটা গরিষ্ঠ অংশ, ফলে এটাকে খালি যেন এটা না বুঝি আমরা যে বাঙালি মুসলমানরাই চেয়েছিল, বাঙালি অভিজাত হিন্দুরাও চেয়েছিল যে বাংলা ভাগ হোক, এটা মনে রাখা দরকার। জয় চ্যাটার্জির যে আপনার গবেষণা, সেটা ভালো মতন দেখিয়েছে, বা তারপরে শঙ্খ ঘোষের মেয়ে সেমন্তী ঘোষের যে সেমন্তী ঘোষ, তারও গবেষণা আছে এটা নিয়ে। তো 47 সালে পাকিস্তান হয়েছে, বাঙালি তার আইডেন্টিটি হিসেবে। এবং এটা কেন হয়েছে আপনারা দেখেন, তার আগে কিন্তু অনেক ঘটনা ঘটে গেছে। আমি যদি দূরে আসি, অনুশীলন আন্দোলন হয়েছে 20-30-এর দশকে, স্বদেশী আন্দোলন হয়েছে, এবং সে সময় বন্দে মাতরম নিয়ে বহু কাণ্ড হয়েছে। এবং অনেকে জানেন কি না জানি না, রবীন্দ্রনাথ ঠাকুর নিজে, উনি তো প্রথমে যুক্ত হয়েছিলেন স্বদেশী আন্দোলনের সঙ্গে খুবই গভীরভাবে, এবং তার অনুরাগ প্রকাশ করেছেন, অনেক কিছু করেছেন। কিন্তু তিনি যখন বন্দে মাতরম, এবং তিনি যখন নাকি বন্দে মাতরম শুরু করেছিলেন প্রথমে, তাতে কিন্তু উনি সামনের শুধু স্তবকটা করেছেন, পরের অংশ করেননি, কারণ দেবীর অনেক বর্ণনা ছিল, তিনি ব্রাহ্ম ধর্মের লোক ছিলেন, তিনি দেবী মূর্তি, তার উপরে তার পিতা দেবেন্দ্রনাথের প্রভাব ছিল প্রচণ্ড গভীর, এবং সেই বয়সে তার উপরে বিশেষ করেছিল। সেই রবীন্দ্রনাথ যখন নাকি এটা কংগ্রেস প্রস্তাব করছিল যে এটাকে তারা জাতীয় সঙ্গীত করবে, তখন তিনি নেহরুকে চিঠি লিখেছেন, বলেছেন এরা হতে পারে না, এটার মধ্যে আমার মতো ব্রাহ্ম, এই মানে তিনি তো আপনারা জানেন যে স্বদেশী আন্দোলনে ছিলেন, কিন্তু পরে যখন 4 অধ্যায় লিখলেন, এবং তিনি যখন নাকি ঘরে বাইরে লিখলেন, তার মধ্যে আপনারা দেখবেন যে স্বদেশী আন্দোলনের তীব্র প্রতিক্রিয়া আছে, বিরোধ সমালোচনা আছে। এবং প্রখ্যাত মার্ক্সবাদী তাত্ত্বিক গিওর্গি লুকাচ, তার নাম আপনারা অনেকে জানেন, আমার ছেলেবেলায় পড়েছে তার লেখা, তিনি যখন ঘরের বাইরে সমালোচনা লিখেছেন, তখন রবীন্দ্রনাথ অসম্ভব কঠিন ভাষায় কথা বলেছেন। তিনি বলেছেন যে যখন একটা একটা আন্দোলন হচ্ছে মাঠের মধ্যে, একটা উপনিবেশ বিরোধী আন্দোলন, তখন তিনি কেন এটার মধ্যে থাকে না, যতই শাশ্বত বাণী থাকুক না কেন, এই সময় রাজনীতিকে, একটা সাহিত্য যতই মহৎ হোক না কেন, তার সময়ের রাজনীতিকে সে যদি স্পর্শ না করে, তাহলে এটা কী হতে পারে, তার উল্টো দিয়ে কেন যাবে। কিন্তু আমরা এতদিন পরে এসে বুঝি যে রবীন্দ্রনাথ হয়তো গেওগি লুকাচের চেয়ে অনেক বেশি সঠিক ছিলেন, কারণ ওই আন্দোলন বাঙালি মুসলমান এবং বাঙালি হিন্দুদের মধ্যে একটা গাঢ় ভেদরেখা দিয়ে দিয়েছিল। রবীন্দ্রনাথ তার কবি দৃষ্টি দেশকে উপলব্ধি করেছিলেন অনেক বেশি, অনেক কিছু। যেটা বলছিলাম, ওই যে ভেদরেখাটা হলো, বাঙালি ভান চলে এলো, কিন্তু মাত্র 4-5 বছরের মধ্যে কী হলো যে বাঙালি বললো যে আমি মুসলমান না, আমি বাঙালি, তাই না? পাকিস্তান রাষ্ট্রের যে কাঠামোটা ছিল, তার মধ্যে এই অঞ্চলের লোকেরা দেখলো যে তার অধিকারের প্রতিষ্ঠা হচ্ছে না, এবং সে বৈষম্যের শিকার হচ্ছে। অনেক গল্প, সেগুলো তো বলার কিছু নেই। তো বাঙালি যখন এটা গ্রহণ করলো, মানে বাঙালি এখানকার লোকেরা যখন বাঙালি পরিচয়টাকে গ্রহণ করলো, এক লহমায় কী হবে, একটা জাতি সঙ্গে সঙ্গে সে যখন মুসলমান পরিচয়টাকে সামনে রেখেছিল মাত্র 4-5 বছর, ধরেন 47, 48, 49, 50, 51, 5 বছরের ব্যবধান, 5 বছরের ব্যবধানে কি এমন করে উল্টাপাল্টা হয়ে গেল জিনিসটা। এই ব্যাপারে একটা আমি একটু অমর্ত্য সেনের কথা একটু মনে পেয়েছি। অমর্ত্য সেনের একটা বই আছে, আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স। অবশ্য আইডেন্টিটি পলিটিক্স এখন এটা নিয়ে অনেকে লিখছেন। এবং এই যে আত্মপরিচয় মানুষের, এটাতে একটা অদ্ভুত বিমূর্ত ধারণা, বা একটা সবসময় জায়মান ধারণা। আমরা কোনো একটা জায়গায় হাত দিয়ে বলতে পারি না এটা হচ্ছে আমার পরিচয়। প্রত্যেকটা মানুষের মধ্যে অজস্র পরিচয়ের বীজ লুকিয়ে থাকে, এবং অনেক অজস্র পরিচয় তার মধ্যে প্রত্যেকটা মানুষ অনেকগুলো আত্মপরিচয়ের সম্মিলন। কিন্তু আইডেন্টিটি পলিটিক্সের মুশকিল হচ্ছে, আইডেন্টিটি ভায়োলেন্স লিখেছিলেন এই জন্য, আইডেন্টিটি ভায়োলেন্সের মানে মুশকিলটা হচ্ছে এই, যখন সমাজের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়, যখন একটা পরিচয়কে প্রধান করে তোলা হয়, এবং তখন অন্য পরিচয়গুলোকে দমন করার জন্য
হিংসাকে ব্যবহার করতে হয়। প্রত্যেকটা মানুষ যখন একটা পরিচয়কে সামনে নিয়ে স্বর্ণ পরিচয় করে তখন তার মধ্যে নীরব হত্যাকাণ্ড ঘটে। এটা হচ্ছে আইডেন্টিটি পলিটিক্সের প্রবলেম, সমস্যা। তার যে আরও মানসিক প্রবণতা আছে এবং পরিচয় আছে সেটা মেরে ফেলা হয়। তো ঘটনাটা কি ঘটলো, বাঙালি মুসলমান যখন একটা বাঙালিত্বকে গ্রহণ করলো, কারণ সে দেখছে সে বেঁচে থাকতে পারছে না, তখন সে বাঙালিত্বকে গ্রহণ করলো। এবং তখনও কিন্তু বাঙালিত্ব নিয়ে কিন্তু আমরা এই বাঙালি পরিচয় নিয়ে কিন্তু অনেক কথা বলিনি, যে বাঙালি বলতে কি। এর মধ্যে তো মুসলমান সত্যি সত্যি ছিল না, এটা তো বাস্তবতা, এই ধারণা, এই জাতি ধারণার মধ্যে। তাহলে কি হবে? তাহলে যেটা হলো 50-এর দশক থেকে 60-এর দশক এবং 70-এর দশকের পুরো আগ পর্যন্ত আমরা দেখলাম একটা রাজনৈতিক লড়াই হচ্ছে, যে লড়াইয়ের মধ্যে ক্রমশ শেখ মুজিবুর রহমান মুসলিম লীগের একজন কর্মী থেকে ক্রমশ আরেকটি রাজনৈতিক দলে এসছেন এবং তিনি ক্রমশ একটা বড় নেতা হয়ে উঠছেন। আর ওইদিকে আমরা দেখতে পাচ্ছি তিনি একটা আন্দোলন করছেন সেই সময়টায়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে একটা সাংস্কৃতিক আন্দোলন শুরু হয়েছে একই সঙ্গে, দুটো সমান্তরাল আন্দোলন শুরু হয়েছে। 50-এর দশক থেকে যদি ধরি আপনারা লেখগুলো দেখবেন, সেই সময় একটা একঝাঁক নতুন কবি এসছে, যাদের আগের কবিতাদের সঙ্গে তাদের একটা ফারাক ছিল। এই শামসুর রহমান, আল মাহমুদ, যা পুরোথা ওই সময় যদি বলি, তাই তো। তো একদিকে আপনি খেয়াল করেন যে আপনার রাজনৈতিক আন্দোলন চলছে পৃথক হওয়ার জন্য, এবং তার মধ্যে আত্মপরিচয়ের যে অংশটা 6 দফার মধ্যে আপনি তাকান, এখানে আত্মপরিচয় কিন্তু চেয়েছে কিন্তু বৈষম্যের জায়গাটা বেশি, অর্থনৈতিক, অন্যান্য, মুদ্রানীতি কী হবে, কী হবে, তাই না? আত্মপরিচয়টা কিন্তু মুখ্য নয় সেখানে। আত্মপরিচয়ের দাবিটা আমরা দেখছি এটা হচ্ছে মানুষকে একাগ্র করার একটা অস্ত্র। এটা হয়, অতীতেও হয়েছে, ধর্ম নিয়ে হয়েছে, তাই না? আমরা যদি ফকির মুজতসার বিদ্রোহ দেখি, আমরা যদি ফারাইজি আন্দোলন দেখি, ওয়াহাবি আন্দোলন দেখি, সেখানে দেখতে পাবো। এখন এই যে আন্দোলনটা হচ্ছে, আমি তাকালে এখন স্পষ্ট দেখতে পাই। আমি রবীন্দ্রনাথের উপরে একটা গবেষণা করতে গিয়ে, গবেষণা ঠিক না, পড়তে গিয়ে, গবেষণা কিছু করিনি, পড়তে গিয়ে দেখলাম, দেখেন এই যে রবীন্দ্রনাথকে নেওয়া হবে না, রবীন্দ্রনাথের জন্মশতবর্ষ হচ্ছে, ছায়ানট তৈরি হচ্ছে, আনিসুজ্জামানের সম্পাদনায় রবীন্দ্রনাথ বইটা বেরোচ্ছে, যেখানে সভাবাই গিয়ে আনিসুজ্জামানকে বলছেন যে আপনি একটা বই সম্পাদনাটা করেন। সভাবাই কাজ করেছিলেন মূলত পেছন থেকে আনিসুজ্জামান। এই যে একটা আত্মপরিচয় নির্মাণ চলছে কিন্তু এখানে। আচ্ছা, এবং 50-এর দশক থেকে যে কবিরা এলেন, এই শামসুর রহমান, আল মাহমুদ এবং অন্যান্যরা, শহীদ কাদরী এবং অন্যান্য, সৈয়দ শামসুল হক, এদের উন্মেষটা যে হলো, আপনি খেয়াল করেন এরা যেই কবিতার ইডিওলজিটা নিয়ে এসছেন, হাজির হয়েছেন, যে ধরনের কবিতা তারা লিখতে চাইলেন, সেই কবিতার পাটাতন কোথায়? সেই কবিতার পাটাতন 30-এর দশকের কলকাতায় জন্ম নেওয়া যে আধুনিকতা, সেটা, এটা বাস্তবতা, এটাকে আমরা অস্বীকার করতে পারবো না। এখন দেখেন, আমরা একদিক থেকে জাতি হিসেবে ওই দিক থেকে পরিগঠিত হচ্ছি। শেখ মুজিবের কথা যদি ভাবেন, তিনি যেহেতু যাকে বলে পপুলিস্ট রাজনীতি করেন, মানুষকে নিয়ে কাজ করেন, মানুষের সঙ্গে করেন। পপুলিস্ট বলতে আমাদেরই সময় না, আমি হচ্ছে পপুলিজমের রাজনীতি না, জনগোষ্ঠীবাদী রাজনীতি না, তখন তো মানুষের সত্যি একটু বিক্ষুব্ধ। তিনি যখন 10 তারিখে ফিরে এলেন, দেশ স্বাধীন হয়ে গেছে, 10 তারিখে জানুয়ারি ফিরে এলেন, ফিরে এসে যখন বক্তৃতা করতে উঠলেন, তিনি কয়েকটা কথা বলেছেন। একটা বললেন যে কবিগুরু বলেছেন, 7 কোটি বাঙালিরে হেমুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণে। আজ রবি ঠাকুর মিথ্যা হয়ে গেছেন, আজ বাঙালি একটা দেশ তৈরি করেছেন। এর কিছুক্ষণ পর তিনি বললেন, আমরা বাঙালি, আমরা মুসলমান। হ্যাঁ, তো দেশ স্বাধীন হয়েছে, এবং সেই অর্থে পাকিস্তানের যে রাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্রীয় যে রাষ্ট্রের যে আদর্শ, এটার মধ্যে যেটা, সেটার মধ্যে অনেক কিছু ছিল। ওরা ইসলামকে, যেমন ধরুন আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধকে ব্যবহার করার চেষ্টা করেছে, পাকিস্তান তো ইসলামকে ব্যবহার করতে চেয়েছে।